অফ ওয়াটার অফ ডিফারেন্ট টেম্পারেচার, এটা হলো থার্মাল স্ট্র্যাটিফিকেশন এক কথা আর কি। হ্যাঁ, অতি সংক্ষেপে যদি তুমি বলো যে লেয়ার্স অফ ওয়াটার অফ ডিফারেন্ট টেম্পারেচার, এটা বললেও থার্মাল স্ট্র্যাটিফিকেশন বোঝা গেল। মানে তুমি ভার্টিক্যালি চিন্তা করো যে কোন লেয়ারে কিরকম তাপমাত্রা থাকে, এটাকে যে বিশ্লেষণ করি সেটাই আমরা থার্মাল স্ট্র্যাটিফিকেশন বলতেছি। তাহলে এটা একটা আসলে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, কারণেই কারণ আমার লিম্বোলজিক্যাল টার্মে এই টার্মটা আসবে এবং এটা পরিষ্কারভাবে ধারণা থাকা দরকার বলেই কিছু প্রধান বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি। এখানে বলা আছে দেয়ার পরে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিলিয়েন্ট ফিচার্স, সিলিয়েন্ট ফিচার্স মানে প্রধান প্রধান বৈশিষ্ট্য অফ থার্মাল স্ট্র্যাটিফিকেশন ইজ এ নেসেসিটি, অর্থাৎ এটা খুব প্রয়োজন। একজন ফিশারি সায়েন্টিস্ট বলো, একজন ফার্মার বলো, আইডিয়াল ফার্মার আর একজন লিম্নোলজিস্ট, প্রত্যেকেরই এই থার্মাল স্ট্র্যাটিফিকেশন সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকা দরকার। এটা আমরা কিভাবে দেখতে পারি, এই একটা চিত্রের মাধ্যমে আমরা প্রথম এগিয়ে যাই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই চিত্রে দেখবে তোমরা, এটা একটা ফিগার, এখানে আছে তিনটি টার্ম। এখানে প্রথম দেখো ইপিলিমনিয়ন। ইপিলিমনিয়ন ডেকে আগে হয়তো এই কথাগুলো শুনতে পেরেছো, আমি আশা করি, জানি না। তো ইপিলিমনিয়ন ওয়ার্ম ওয়াটার রেঞ্জ, ওয়ার্ম ওয়াটার রিজিয়ন মনে করো ইপিলিমনিয়ন। এরপরে এটাকে মেটালিমনিয়ন বলতে পারো, অথবা থার্মোক্লাইনে বেশি মাত্রা বলা হয়। এটি হলো মাঝে, উপরে মাঝে হলো থার্মোক্লাইনি। থার্মোক্লাইন বলবা রেপিড টেম্পারেচার চেঞ্জ, এই রিজিয়নটাকে রেপিড টেম্পারেচার চেঞ্জ বলবে, মানে এনে খুব তাড়াতাড়ি টেম্পারেচার চেঞ্জ এইটুকু। হ্যাঁ, আর এটা ইউনিফর্ম থাকে, সাধারণত ইপিলিমনিয়ন ইউনিফর্ম থাকে মোরলেস উপরের দিকে, এটা তো উপরের স্তর, তো উপরেতে ইউনিফর্ম থাকে। এই মাঝখানে এটা রেপিড টেম্পারেচার চেঞ্জ হয়, কোনো একটা আবহাওয়ার সিজনাল চেঞ্জ হলে এখানে বেশি থার্মাল স্ট্র্যাটিফিকেশনটা এখানে বেশি দেখা যায়। আর সর্বশেষ হলো হাইপোলিমনিয়ন। হাইপোলিমনিয়ন মানে নিচের স্তরের এই জায়গাটুকু, এখানে তাপমাত্রা কম থাকে, অপেক্ষাকৃত অনেক কম থাকে এখানে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি তোমাকে। তাহলে এই হাইপোলিমনিয়নটা হলো এখানে, এটাকে আমরা কোল্ড ওয়াটার রিজিয়ন বলতে পারি। তাহলে উপরেরটা হলো ওয়ার্ম ওয়াটার, মাঝখানে হলো এটাকে বলতেছি আমরা রেপিড ওয়াটার চেঞ্জ। এটা মিক্সিং থাকে, মেইনলি তাপমাত্রা ইকুইলিব্রিয়ামের কাছাকাছি থাকে, আবার এটার মাঝামাঝি পজিশন থাকে, তবে ও ইকুইলিব্রিয়ামের চেয়ে কম থাকে। আবার হাই ইকুইলিব্রিয়ামের তাপমাত্রা একদম একদম কম থাকে, 4-5 সেন্টিমিটার এরকম থাকে নর্মালি। তাহলে এটা হলো কোল্ড ওয়াটার বলছি আমরা। এই তিনটে রিজিয়নে এখানে ভাগ করা হয়েছে অন দ্য বেসিস অফ থার্মাল স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ এখানে কার্ভ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। The curve representing a typical vertical distribution of temperature during the summer stagnation period in a late summer temperate lake. টেম্পারেট লেকের ভিতর, মানে যেখানে গ্রীষ্মকালের সময় এটা স্ট্যাগনেন্ট মানে স্থির একটা অবস্থানে এটিকে তুলে ধরা হয়েছে। এটা সাধারণত ম্যাক্সিমাম সময় যা থাকে। The form of the curve is characteristic of the ইউজুয়াল কন্ডিশন ইন থার্মাল স্ট্র্যাটিফিকেশন। এটি স্বাভাবিক একটা চিত্র, এরকম থাকে। ব্যতিক্রম হতে পারে, এটা কোনো স্টর্ম হইলে, কোনো ঝড় হইলে সেটা ব্যতিক্রম হবে, একদম চেঞ্জ আসতে পারে অ্যাব্রাপ্ট, সেটা আলাদা। তো স্বাভাবিক অবস্থায় এরকম চিত্রটাই থাকে, যে ইপিলিমনিয়ন, থার্মোক্লিন এবং হাইপোলিমনিয়ন। এখানে খেয়াল করো, এই যেটা রেখা আছে, এই রেখাটাকে আমরা তো টেম্পারেচারে যদি ধরি, ইপিলিমনিয়নে খেয়াল করবে যে এই 8 থেকে প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে ইপিলিমনিয়ন রিজিয়নে। খেয়াল করবে কিন্তু এই রেখাটাকে দেখো, ইপিলিমনিয়নে দেখবে যে 8 থেকে প্রায় 16, তো আরো এই ধরো আরো 2 ধরতে পারো, মানে 18। তাহলে এইটুকু থাকে ইপিলিমনিয়নে, তার মানে তাপমাত্রা বেশি। এর মধ্যে থার্মোক্লাইন অথবা মেটালিমনিয়নে, যে মাঝখানে, যে এখান থেকে এই পর্যন্ত, এটা তুমি দেখতে পারো এই যে এখান থেকে এই, তার মানে এই এখানে হলো 8 আর এখানে হলো 16, তাহলে 8 থেকে 16, এর বেশি কিন্তু না, ঠিক আছে। আর একটা ব্যাপার দেখো, হাইপোলিমনিয়ন সর্বনিম্নটাই, যে এখান এই 4 থেকে 8, অর্থাৎ এইটুকু তার অবস্থা, এই দেখো, হ্যাঁ, অর্থাৎ 4 থেকে 8 সেন্টিমিটার চলে আসে। তাহলে দেখো 4 থেকে 8 সেন্টিমিটার হলো হাইপোলিমনিয়ন। তারপরে থার্মোক্লাইনটা হলো 8 থেকে 12 ধরতে পারো, বা 16, সর্বোচ্চ 16। আর ইপিলিমনিয়ন হলো 8 থেকে 18। তাহলে দেখো এখানে কিন্তু একটা মোটামুটি চিত্র তুলে ধরতেছে যে তাপমাত্রার কারণে
ভার্টিক্যালি রিপ্রেজেন্টেশন দেখাচ্ছে, হাইপোলিউমিনিয়ন কম, মাঝখানে হাইপোলিউমিনিয়নের কাছাকাছি আর ইপিলিউমিনিয়নের কাছাকাছি, আর ইপিলিউমিনিয়ন তো একেবারেই বেশি এবং আপার রিজিয়নে থাকে। তাহলে এই তিনটা ভাগে আমরা এখানে থার্মাল স্টেট ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছি, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অফ এ লেক। তাহলে এই যে বিষয়টা, এই নিয়েই আমরা একটু ডিটেলস আলোচনা পরে যাব। তেমন না, এখানে যদি তোমরা বুঝে থাকো তাহলে পরে আর কোনো অসুবিধা হবে না। শুধু আবারও বলছি, ইপিলিউমিনিয়ন অলওয়েজ বুঝবে ওয়ার্ম ওয়াটার রিজিয়ন, আর মেটালিউমিনিয়ন অথবা থার্মোক্লাইন ধরে নিবি যে এখানে খুব রেপিড টেম্পারেচার চেঞ্জ হয়, আর হাইপোলিউমিনিয়ন হলো কোল্ড ওয়াটার রিজিয়ন। এই কথাটুকু মনে রাখবে। আর সাধারণত টেম্পারেচার কিভাবে চেঞ্জ হয় এটা আমরা এখন আলোচনায় যাব। তুমি দেখো, ইপিলিউমিনিয়ন stratum of water where the fall of the temperature with increasing depth from the surface is less than 1 degree per meter। অর্থাৎ তুমি ডেপথের সাথে সম্পর্ক, উপর থেকে নিচ যখন এই স্ট্যাটাম মানে স্তর বা এটা লেয়ার, তো এখানে টেম্পারেচারটা ইনক্রিজ করে ডেপথ অফ সারফেস ইজ লেস দেন 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের তারতম্য হয়। তাহলে ইনক্রিজ হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এখানে 0.548 ডিগ্রি ফারেনহাইট পার ফুটে এই টেম্পারেচার ফল করে। অর্থাৎ যত ডিপের দিকে যাবে, নিচের দিকে যাবে, তত 1 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি মিটারে কম হবে। এটা একটা নর্মাল কথা বলা হলো। 1 মিটার কিন্তু কম নয়, তোমরা জানোই। এটা কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ভেরিয়েশন হয় অন দ্য বেসিস অফ ডেপথ। এটা হলো ইপিলিউমিনিয়ন উপরের স্তরের কথা বলতেছি। এখন হচ্ছে থার্মোক্লাইন অর মেটালিউমিনিয়ন, এটা এরকমই, এটাও ডিক্লাইন করে 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিটার অফ ডেপথ অ্যাকর্ডিং টু ডেপথ। এই সার্কামস্টেন্সে থাকে, এটা লিমিট পর্যায়ে যায়। তো সাধারণত যত বেশি গভীর হবে তত বেশি এটা মোর দেন 1 সেন্টিমিটার হবে। এটি হলো লাস্টের লাইনটা দেখো, within these limits of thermocline temperature drops more than 1 degree centigrade per meter of increasing depth। অর্থাৎ এই লেয়ারটা কিন্তু খুব কম, থার্মোক্লাইনটা এরিয়াটা বেশি বড় না, উপরটা বড় থাকে নিচেরটা বড় থাকে, থার্মোক্লাইনটা কম জায়গা ব্যাপী থাকে। তো এখানে যদিও গভীরতার আলোকে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হতে পারে, যত নিচের দিকে থাকবে তত ওই টেম্পারেচারের মাত্রা কম থাকবে, এটা কি বলা হচ্ছে। আর এই স্টেজটাতে অ্যাব্রাপ্ট চেঞ্জ হয় টেম্পারেচার, মানে এখানে স্ট্রেটিফিকেশনটা বেশি হয়। এরপর হাইপোলিউমিনিয়ন, যেটা আমরা লয়ার স্ট্যাটাম বলতেছি, দ্য লয়ার স্ট্যাটাম ওয়াটার হোয়ার দ্য ড্রপ বলতে মানে নিচে যাওয়া, ড্রপ ইন টেম্পারেচার উইথ ইনক্রিজিং ডেপথ ইজ লেস দেন 1 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন বলছি লেস দেন 1 ডিগ্রি? কারণ হাইপোলিউমিনিয়ন এমনিতেই কম থাকে, এর চেয়ে যদি আরো কমে যায় তাহলে তো এখানে জীবন যাত্রার এখানে অবস্থান করতে পারবে না, কোনো লাইফ জিনিস থাকবে না, তাই না? কোনো অর্গানিজম বাস করতে পারবে না। এটা বিধাতারই বিধান, যার কারণে এটা হয়। অর্থাৎ ওইখানে 4-5 ডিগ্রি সেন্টিগ্রেড এমনিতেই থাকে, এর কম গেলে তো জীবন এখানে থাকবে না, তাই না? সেই কারণেই ওইখানে দেখবে লেস হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড লেস, কারণ একেবারেই সেখানে এমনি কম থাকে। তাহলে এখানেই আমি যে কতগুলো আগে বলেছি এগুলোই প্রায় রিপিট করা হয়েছে। এখানে আমরা 3টা স্টেজ আমরা এখানে জানলাম, ইপিলিউমিনিয়ন, থার্মোক্লাইন, হাইপোলিউমিনিয়ন। এটি কিন্তু বায়োলজিক্যালি টার্ম বলা হচ্ছে। আসলে তোমরা এর আগেও পড়েছো বায়োলজিক্যাল টার্ম ছাড়াও, ইংলিশ টার্ম যে উপর স্তর, নিচের স্তর, মাঝের স্তর পড়ছো না, আপার লেয়ার, মিড লেয়ার এন্ড লয়ার নাকি বটম লেয়ার, এই তো পড়ছো। ওইগুলির সাথে মিল রেখে কিন্তু এগুলা করা আছে, কিন্তু এটা বলা হয়েছে অন দ্য বেসিস অফ টেম্পারেচার কনসিডারেশন। এখানে ওই কথাগুলো আরো কিছু বলা হয়েছে। তুমি ধরো টিপিক্যাল ট্রানজিশন হলো এখানে বলবো রূপান্তর। এই রূপান্তরটা হয় থার্মোক্লাইন টু হাইপোলিউমিনিয়ন ইজ, থার্মোক্লাইন হলো মাঝখানের জায়গাটুকু, তাই তো? তাহলে টু হাইপোলিউমিনিয়ন মানে উপরের, তাই তো? উপরেরটা। তাহলে না, হাইপো নিচে, মানে থার্মোক্লাইন থেকে নিচের দিকে হয়। টিপিক্যাল ট্রানজিশন রূপান্তরটা কিরকম? মোর গ্রাজুয়াল, মানে ধীরে ধীরে। গ্রাজুয়াল হলো ধীরে ধীরে হয়। তাহলে এর চেঞ্জটা আসে কোত্থেকে? থার্মোক্লাইন থেকে হাইপোলিউমিনিয়নে যদি যায়, মানে মাঝখান থেকে নিচের দিকে যখন টেম্পারেচার হয় তখন এটা ধীরে ধীরে পরিবর্তনটা আসে,
হয়, the fall of temperature within the thermocline varies with different lakes. লেক টু লেক ভেরি করে, এটা সিজন টু সিজন ভেরি করে, এবং প্রগ্রেস হয় সাধারণত সামারে বেশি প্রগ্রেস হয়। আর টেম্পারেচার চেঞ্জটা হয় as great as আমাদের জানা মতে 7.81 ডিগ্রি সেন্টিগ্রেড পার ফিট হ্যাভ বিন রেকর্ডেড, বাট এটা খুবই রেয়ার। অর্থাৎ টেম্পারেচার চেঞ্জটা প্রতি ফিটে 7.8 ডিগ্রি সেন্টিগ্রেড খুব রেয়ার, কিন্তু এটা পাওয়া গিয়েছে। নর্মালি হয় কত, টেম্পারেচার ফলের রেকর্ড হলো 5.51 ডিগ্রি সেন্টিগ্রেড পার ফিট। এটি হলো নর্মাল সিচুয়েশন। নর্মালি এটাই, এমনি কোনো ক্ষেত্র বিষয়ে 7.8 পাওয়া গেছে। এটি হলো আমাদের টেম্পারেচার চেঞ্জের একটা মাত্রা, ঠিক আছে। এটাও কিন্তু প্রসঙ্গত আলোচনা হলো। আরেকটি কথা হলো ইকুইলিব্রিয়াম। এই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম হচ্ছে আমরা উপরের স্তরের কথা বলছি, বিং অলমোস্ট হোমোথার্মাস থ্রুআউট, অর্থাৎ এখানে একই ধরনের তাপমাত্রা থাকে, হোমো, হ্যাঁ ঠিক আছে, সেম নেচারের থাকে সামারে সার্কুলেশন হওয়া সত্ত্বেও। Because of this circulation, any significant change in air temperature followed to some extent by the water of the equilibrium, কোনো সার্কুলেশন হলে পরে চেঞ্জ আসতে পারে, নরমালি একই অবস্থান থাকে। এখানে ওই থার্মোক্লাস সম্বন্ধে একটু কথা বলা আছে, তেমন কিছু না। এটা হলো যে একটা ডিমার্কেশন করা আছে ইকুইলিব্রিয়াম থার্মোক্লাইনের ভিতরে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম হলো উপরের স্তর আর থার্মোক্লাইনের মাঝের স্তর, দুটোর মাঝে একটা লেয়ার আছে। এই লেয়ারটা খুব এটা খুব যা বললাম যে রেপিড চেঞ্জ অফ টেম্পারেচার হয় এই কারণেই, ঠিক আছে। আর ওয়ান অফ দা, এটা খুব রেপিড, হোল থিকনেস ইজ ভেরি রেপিড, খুব তাড়াতাড়ি হয় এখানে। ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ইনফ্লুয়েন্সেস অফ দ্য থার্মোক্লাইন when once permanently formed is to isolate the hypolimnion from the equilibrium and circulation. ইজিলি হাইপোলিমিনিয়ন থেকে ইকুইলিব্রিয়ামকে ভাগ করা যায়। তবে এখানে জেনে রাখবে যে এখানে একটা খুব ছোট স্তর থাকে ইয়ের বেলায়, ওই মাঝখানের স্তর, অর্থাৎ থার্মোক্লিনের বেলায় একটা ছোট স্তর, এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। এখন আসো, এই যে কথাটুকু আমাদের এখন আলোচনা হলো, এটা হলো শুধু থার্মাল স্ট্রেটিফিকেশনের বিষয়। এই আলোচনা আমরা এখানেই শেষ করি। এটা হলো একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি স্পিচ। এখন আসবে অন দ্য বেসিস অফ থার্মাল স্ট্রেটিফিকেশন, থার্মাল ক্লাসিফিকেশন অফ লেকস নিয়ে আলোচনা হবে। এই লেকস এর বিষয়টা হলো যে এফএফআরএল এর সময়ের থেকে কিছু টার্ম ইউজ করা হয়েছে, এবং পরবর্তীতে এটা জিই হাসিনসন 1957, আমার জন্মসাল বলে দিছি, আমার জন্মসাল বলা গিয়েই গেলো। আচ্ছা, এই হাসিনসন এই 1957-এ ওনারা অ্যাডপ্ট করছেন কিছু স্কিমের উপরে, অন দ্য বেসিস অফ স্ট্রেটিফিকেশন তারা ভাগ করছেন লেকগুলোকে। এই লেকগুলোর অবস্থান নিয়ে আমরা এখন আলোচনা করব, কোনটা কোন অবস্থানে আছে এবং কি নামগুলো একটু কঠিন হবে, তোমরা অবশ্য একটু জানার চেষ্টা করো, মুখস্থ করতে হতে পারে নামের গুলো। এই ফলোইং টাইপস, কিছু কিছু টাইপটি আমরা নিয়ে আলোচনা করব অন দ্য বেসিস অফ ধরো মিক্সিং, স্ট্রেটিফিকেশন মিক্সিং নিয়ে আলোচনা হবে। ওই অন দ্য বেসিস অফ বেসিন, দ্য ক্লাসিফিকেশন গিভেন বাই জিই হাসিনসন 1957-এ উনি যে ক্লাসিফিকেশনটা করছেন সেই নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথমে আসো এমিকটিক, মানে প্রথম ক্লাসিফিকেশন হলো উনি বলছেন এমিকটিক। এমিকটিক যদি আমরা বলি, এটা আমি আগেই বলিনি, ওখানে যেভাবেই থাকুক তোমরা সহজ ভাষায় বলবে যে লেকস আর পেরিনিয়ালি সিলড অফ বাই আইস, অর্থাৎ লেক, দেখো এখানেও আছে, লেকস ইনসুলেটেড এন্ড প্রটেক্টেড বাই আইস কভার from outside influences of weather and other factors. Poorly known lakes of the Antarctic and high altitudes, মানে অ্যান্টার্কটিক যে ইয়ে আছে, কি বলবো এটাকে, মহাদেশ না, সেখানে অ্যান্টার্কটিক এরিয়াতেও আছে, এছাড়াও আছে যে যেখানে আইস দ্বারা আবৃত থাকে লেকগুলো, সেই লেকগুলোকে আমরা বলতেছি এমিকটিক। এমিকটিক হলো লেকস আর পেরিনিয়ালি সিল্ড অফ, অর্থাৎ একেবারে সাংবৎসরিক সারা বছরই আইস দ্বারা আবৃত থাকে, এইগুলোকে আমরা বলবো এমিকটিক লেকস। তাহলে এই একটা ক্লাসিফিকেশন আমরা দেখলাম এখানে। তারপরে আসো কোল্ড মোনোমিকটিক, এখানেও এরকম যে কোল্ড মোনোমিকটিক থেকে আমরা আরেকটা টার্ম বলতে পারি হোলোমিকটিক লেকও আমরা বলতে পারি। এই কোল্ড মোনোলিকটি হলো ওয়ান মিক্সিং
পিরিয়ড পার ইয়ার ফ্রম টপ টু বটম। এটা হয়তো আমি বলছি তোমাদের, এখানে হয়তো বলা থাকবে লেকস অফ দ্য পোলার রিজিয়নস ইন হুইচ the water at any depth never exceed a temperature of 4 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে কোনো অবস্থাতেই কোনো লেয়ারেই 4 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা হয় না। তার মানে বুঝো ইন কোল্ড, এই কারণে বলা হয়েছে আইস কভার্ড এন্ড এক্সিবিটিং অ্যান ইনভার্স টেম্পারেচার স্ট্রাটিফিকেশন ইন উইন্টার, ওয়ান মিক্সিং মানে মনোমিক্সিং এট টেম্পারেচার নো গ্রেটার দেন 4 ডিগ্রি। যদিও একটা মিক্সিং হয় কিন্তু সামারে ওইটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা শো করে না। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে কোল্ড মোনোমিক্টিক। তাহলে কোল্ড মোনোমিক্টিক, মোনো কেন বলা হলো? যেহেতু একটি মিক্সিং হয় সারা বছরে টপ টু বটম, একবার শুধু তারা মিক্সন হয়। ঠিক আছে, একটু পরে এটা সম্বন্ধে আর একটু জানবা। তাহলে একটা জানলাম এমিক্টিক, তাই না, এটা আইস দ্বারা কভার থাকে। আর মনোমিক্টিকটা হইলো এটা এরকম অবস্থা যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি তাপমাত্রা এই লেকগুলোতে থাকে না, যদিও বছরে একবার মাত্র তাদের মিক্সিং হয়। এরপরে আসো ডিমিক্টিক, এটাকে লেকস ইন হুইচ 2 সার্কুলেশনস টেক প্লেস ইচ ইয়ার, একটা স্প্রিং এ একটা অটামে। তাহলে এই দুইটা সার্কুলেশন হচ্ছে এখানে। তাহলে টেম্পারেট জোন এন্ড হায়ার, এটার দরকার নেই, তুমি ধরে নাও দুইটা সার্কুলেশন থাকে, 2 সার্কুলেশন টেকস প্লেস ইন এ ইয়ার। তাহলে আমরা এখানে জানলাম যে এই ক্যারেক্টারিস্টিক এই লেকগুলো এরকম যে ডিমিক্টিক লেক তাদেরকে বলবা যাদেরকে বছরে 2 বার সার্কুলেশন হয় ইচ ইয়ার, স্প্রিং এ হয় একটা, অটাম হয় একটা। ঠিক আছে, এটা হলো ডাইমিক্টিক। ডাইমিক্টিকও বলতে পারো, ডিমিক্টিকও বলতে পারো। নাম্বার 4 ইজ ওয়ার্ম মোনোমিক্টিক। তার মানে ওয়ার্ম, যেখানে এখানে ওয়ার্মটা জড়িত আছে, আমরা বলছি যে টেম্পারেচার অফ দ্য ওয়াটার নেভার ফলস বিলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নাই। দেখো লেকস অফ দ্য ওয়ার্মার ল্যাটিটিউডস ইন হুইচ দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার নেভার ফলস বিলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড এট এনি ডেপথ। কোনো গভীরতার ক্ষেত্রে 4 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে টেম্পারেচার যায় না। তার মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে থাকে। তাহলে ওয়ার্ম, এটা গরম অধিষ্ঠিত লেক। ওয়ান সার্কুলেশন ইচ ইয়ার ইন উইন্টার, ডাইরেক্টলি স্ট্রেটিফাইড ডিউরিং দ্য সামার। ঠিক আছে, তাহলে একটা বছরে হচ্ছে এটার বেলা ওয়ার্ম মোনোমিক্টিকের বেলা। কয়েকটা লেক আছে, লুজিয়ানা, এই লেক প্রভিডেন্স, এগুলো কয়েকটা উল্লেখ আছে। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, মেইনলি আমাদের নামগুলো মুখস্থ রাখা দরকার এবং ক্যারেক্টারিস্টিক কি ধরনের ক্যারেক্টার হয় ওর নামের সাথে ব্যাখ্যার মিল আছে। ওয়ার্ম মোনোমিক্টিক বানাতে গেলে তুমি বুঝতে পারবা যে মোর দেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি যেখানে কোল্ডের আবহাওয়া বুঝবে সেখানে বলবা লেস দেন বা 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে অলিগোমিক্টিক, দেখো এখানে অলিগোমিক্টিক ওয়ার্ম লেকস ওয়াটার টেম্পারেচার হায়ার দেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়ার্ম, এটা আমাদের কিছু মিল আছে, একটু পরে দেখবে যে ওয়ার্ম লেকস ইন হুইচ দ্য ওয়াটার টেম্পারেচার ইনকনসিডারেবলি হায়ার দেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড। সার্কুলেশন occurs রিয়ারলি at irregular period, এটা খুব একটা দেখা যায় না, তো হইলো irregularly হয়, found typically in tropical zones. Polymictic lakes in which mixing in continuous, এটা সবসময় হয়, এটা আমার দেশেও হয়, আমার দেশের সাথে মিল আছে, বাট at low temperature usually just over 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ক্যারেক্টারিস্টিক অফ হাই মাউন্টেন certification does not develop, মেইনলি হইল দি ফন্টস অফ বাংলাদেশ আর পলিমিক্টিক। অর্থাৎ পলিমিক্টিক যদি উদাহরণ চাই আমরা, আমাদের দেশের কথা বলবে। তাহলে পলিমিক্টিক কেন হচ্ছে? সারা বছরই এটা দেখবে যে মিক্সিং হচ্ছে, লেকস ইন হুইচ মিক্সিং কন্টিনিউয়াস মিক্সিং হচ্ছে এট লো টেম্পারেচার বা অলওয়েজ ওভার 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে আমরা বলবো পলিমিক্টিক। তারপরে আমরা চলে আসব যে থার্মাল ক্লাসিফিকেশন উপর ভিত্তি করে FA4L, পরবর্তীতে হুইফেল কিছু ভাগ করছেন, ডেভেলপ করছেন ক্লাসিফিকেশন, সেটাকে বলা পোলার ভিত্তিক ভাগ করা হয়েছে। যেমন ধরো নাম্বার 1 ইজ পোলার লেকস, এটাকে ভাগ করা হয়েছে এইভাবে
যে পোলার লেকসটা এই যে সারফেস টেম্পারেচার নেভার অ্যাবাভ 4 ডিগ্রি, এই সকল লেকে সারফেস টেম্পারেচারটা কখনো 4 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যায় না। সারফেস টেম্পারেচার নেভার অ্যাবাভ 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো পোলার লেকসের কথা বলা হচ্ছে। যেমন এখানে আবার 3টা অর্ডার আছে, অর্ডার 1, 2, 3 খুব কাছাকাছি, কিন্তু একটু পার্থক্য আছে। এক যদি ভালো দৃষ্টিতে না দেখো তাহলে এটা মনে থাকবে না, বা এটা একটু গোলমাল হয়ে যেতে পারে। যেমন দেখো, বটম ওয়াটার এট 4 ডিগ্রি সেন্টিগ্রেড থ্রুআউট দ্য ইয়ার, এটা হলো নর্মাল কথা। ওয়ান সার্কুলেশন পিরিয়ড পসিবল ইন সামার, ইউজুয়ালি নান, সাধারণত হয় না, কিন্তু হইলো একটা, সেটা হলো সামারে। এটা হলো একটা কথা। দ্বিতীয়বার দেখো, টেম্পারেচার অফ বটম ওয়াটার ভেরিজ বাট নট ফার ফ্রম 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়ান সার্কুলেশন পিরিয়ড ইন সামার। ঠিক আছে, তাহলে এটা বটমে টেম্পারেচার অফ বটম ওয়াটার ভেরি করে, কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি নয়। Order 3, temperature of bottom water very similar to that of surface water, circulation more or less continuous except when frozen. Frozen ছাড়া সাধারণত একই ধরনের অবস্থা, অর্থাৎ অর্ডার নাম্বার 1 এর মতোই বিহেভ করে। এখন আছে টেম্পারেট, যেখানে অবশ্যই বুঝতে পারছো এটা বিলো হবে। সারফেস টেম্পারেচার ভেরি অ্যাবাভ এন্ড বিলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড, যে কোনো অবস্থায় টেম্পারেচার সময় এটা হতে পারে। যেমন ও এটার বেলায় খেয়াল করছো তোমরা যে এখানে যে সব সময় নেভার অ্যাবাভ 4 ডিগ্রি, নেভার অ্যাবাভ, এটা ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে হলো সারফেস টেম্পারেচার ভেরি অ্যাবাভ এন্ড বিলো, উপরেও হয় নিচেও যায়। অর্ডার 1, টেম্পারেচার অফ বটম ওয়াটার এট 4 ডিগ্রি সেন্টিগ্রেড থ্রু আউট ইয়ার, অর্থাৎ বটমে আমরা একটু আগে কথা বলছিলাম কোন ক্ষেত্রে যে নিচে 4-5 ডিগ্রির মতো থাকে, সেই কথাটা এখানে আসলো। 2 সার্কুলেশন পিরিয়ডস পসিবল, 1 ইন স্প্রিং এন্ড 1 ইন অটম, ওপেন 1 সাধারণত একটা, কিন্তু দুইবার হয়, একটু আগে বলেছি। অর্ডার 2, টেম্পারেচার অফ বটম ওয়াটার ভেরিজ বাট নট ফার ফ্রম 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ভেরি করে, কিন্তু 4 ডিগ্রি খুব একটা পার্থক্য হয় না। 2 সার্কুলেশন পিরিয়ড, একটা স্প্রিং এ আর একটা অটামে। এটা হলো অর্ডার 2। আর 3 নম্বর অর্ডার বলা হয়েছে যে টেম্পারেচার অফ বটম ওয়াটার ভেরি সিমিলার টু দ্যাট অফ সারফেস ওয়াটার, উপরের যে অবস্থানটা ছিল সেটার মতো সার্কুলেশন কন্টিনিউয়াস এক্সেপ্ট হোয়েন ফ্রোজেন, অর্থাৎ 1 নম্বরে যা ছিল এর সাথে এটা মিল আছে। এখন সারফেস টেম্পারেচার অলওয়েজ অ্যাবাভ, তাহলে সারফেস টেম্পারেচার অলওয়েজ অ্যাবাভ 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে বলছি আমরা ট্রপিক্যাল লেকসের বেলায়। ঠিক আছে, তাহলে অর্ডার 1, টেম্পারেচার অফ বটম ওয়াটার নিয়ার 4 ডিগ্রি সেন্টিগ্রেড থ্রু আউট ইয়ার, 1 সার্কুলেশন পিরিয়ড পসিবল ইন উইন্টার, যদিও সার্কুলেশনটা হয় সেটা হলো উইন্টারে হয়, আর সারা বছরই এটা বটমেও এটার 4 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে তাপমাত্রা। এরপরে অর্ডার 2, এটা দেখো, temperature of bottom water varies but not far from 4 degrees centigrade, 1 circular period in winter, এই আগেরটার মতোই। অর্ডার 3, temperature of bottom water very similar to that of surface water, অর্ডার 1 এর সাথে মিল থাকবে, সার্কুলেশন ফ্লুইডিক্যালি কন্টিনিউয়াস থ্রু আউট ইয়ার। এই ছিল আমাদের ফরেল এবং পরবর্তীতে এক যে ভদ্রলোকের কথা বললাম, এই দুইজনের সম্মিলিত প্রয়াসে এই 3টা ভাগে ভাগ করা হয়েছে টেম্পারেচারের সার্কুলেশনের ভিত্তিতে। এখন একটি টার্ম নিয়ে আমরা একটু আলোচনা করব, সেটা হলো হিট বাজেটস অফ লেক। খুব সহজ, এটা হলো দেখো যে সংজ্ঞাটা পড়লেই এটা ক্লিয়ার হয়ে যাবে, যদিও এখানে কি বলবো, একটা ফর্মুলা দেওয়া আছে, কিন্তু ব্যাখ্যাটা করলেও ফর্মুলাটা ক্লিয়ার হয়ে যাবে। The amount of heat necessary to raise the water temperature of a lake
from the minimum temperature of winter to the maximum temperature of summer. এটা কি এক কথা মনে রাখবা, the amount of heat necessary to raise the water temperature, মানে amount of heat necessary to raise the water temperature of a lake from minimum temperature of winter এ যত মিনিমাম টেম্পারেচার আছে তা থেকে ম্যাক্সিমাম টেম্পারেচার সামারে কত, এইটাতে পরিমাণটা হিটটা চেঞ্জ করতে যে পরিমাণ টেম্পারেচার প্রয়োজন হয় এটাকে এই এই বলা হয় এটাকে হিট বাজেট অফ দ্য ইয়ার, অ্যানুয়াল হিট বাজেট অফ এ লেক। তাহলে অ্যামাউন্ট অফ হিট necessary to raise the water temperature of a lake from the minimum temperature of winter to the maximum temperature of summer is the annual heat budget of a lake. এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি আমরা গ্রাম ক্যালোরিজ পার স্কয়ার সেন্টিমিটার। তাহলে ইট এক্সপ্রেসড বাই ক্যালোরিজ, গ্রাম ক্যালোরিজ পার স্কয়ার সেন্টিমিটার, এই দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো হিট বাজেট অফ লেকস। এটি কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে, পরীক্ষায় আসতে পারে, সেই হিসেবে এইটুকু আরেকটু ফিগারটা নিচে আছে দিচ্ছি। তাহলে দেখো এইটুকু তো খুব একটা কঠিন আমার মনে হবে না তোমার মুখস্থ করা এবং বুঝে মুখস্থ করবে। আবারও বলছি, দি অ্যামাউন্ট অফ হিট নেসেসারি, কি পরিমাণ তাপ প্রয়োজন হবে টু রেইজ দ্য ওয়াটার টেম্পারেচার, মানে এই ওয়াটার টেম্পারেচার বৃদ্ধি করতে কতটুকু হিটের দরকার হবে অফ এ লেক, একটি জলাশয়ে, ফ্রম দ্য মিনিমাম টেম্পারেচার অফ উইন্টার, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা উইন্টারে শীতকালে, টু দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার অফ সামার গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা নিতে কি পরিমাণ তাপের পরিবর্তন হবে তা এইটাকে আমরা বলবো অ্যানুয়াল হিট বাজেট অফ এ লেক। এক্সপ্রেস করব গ্রাম ক্যালোরিজ পার স্কয়ার সেন্টিমিটার, দেওয়া আছে গ্রাম ক্যালোরিজ পার স্কয়ার সেন্টিমিটার। এটা একটি বিষয় এখানে আসছে যে টেম্পারেচার, আরো একটু পরে আর একটু ক্লিয়ার হবে বলতেছি। এখানে দুইটা সেট অফ প্রসেস আছে যে কিভাবে এডিশন অফ হিট আর লস অফ হিট কিভাবে হয়, টেম্পারেচার চেঞ্জ ইন লেক ওয়াটার আর দ্য রেজাল্টস অফ টু সেটস অফ প্রসেস কিভাবে হচ্ছে। লেকের বেলায় দেখো এডিশন অফ হিট, এখানে লস অফ হিট, দুইটা। এডিশন হিট কেমনে এডিশন হয়, রেডিয়েশন ফ্রম দ্য সান এন্ড স্কাই, তোমরা জানো যে সূর্যের প্রতিফলনের কারণে আকাশ থেকে যে আমরা সূর্যের রশ্মি পাচ্ছি এর দ্বারা হিট এখানে সংযুক্ত বা বৃদ্ধি পেতে পারে, এই একটা হতে পারে। আবার লস অফ হিট কিভাবে হতে পারে, ইভাপোরেশন দ্বারা হতে পারে, এটা তোমরা ইজিলি বুঝতে পারো। আর কনডেনসেশন অফ ওয়াটার ভেপার, এটা একটা হতে পারে, যেমন যদি ওয়াটার ভেপারটা ঘন হয়ে যায়, ঘনত্ব হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হিটটা বেশি হতে পারে। আবার কনভেকশন টু অ্যাটমসফিয়ার, এখানে কনভেকশন এর অর্থে সংশ্লেষ, এটা ধরো এটাকে বলা হবে ট্রান্সফার্ড মুভমেন্ট অফ মাসেস অফ এয়ার ওয়েন হিট যখন ট্রান্সফার হয় তখন এটাকে কনভেকশন বলি আমরা। কনভেকশন টু টেম্পারেচার অ্যাটমসফিয়ার, এই জন্য লিড হইতে পারে কনভেকশন ফ্রম অ্যাটমসফিয়ার যদি এর বেলায় হয় তাহলে এটা হিট এখানে বাড়তে পারে। আবার কনভেকশন টু লেক বেসিনের বেলা হলে এটা কমবে। কনভেকশন ফ্রম লেক বেসিনে যখন হয় সংঘর্ষ হয় তখন এটা হিট বাড়বে, ঠিক আছে। আর ব্যাক রেডিয়েশন যেমন রিফ্লেকশন ফ্রম দ্য সারফেস লেক টু টেম্পারেচার, ইয়ে থেকে রিফ্লেকশন ফ্রম লেক সারফেস থেকে যখন টু টেম্পারেচার হয় তখন হিট লস হবে। আর হিট ফ্রম কেমিক্যাল চেঞ্জে কি অবশ্যই বাড়বে, কেমিক্যাল চেঞ্জের বেলায় বাড়বে। আর হিট ফ্রম ফ্রিকশন ইন ওয়াটার মুভমেন্টস, ওয়াটার সংঘর্ষের কারণে যখন স্রোত হয় তখন হিট বাড়বে। সে এই কারণে আমরা এখানে দুইটা সেট অফ প্রসেস দেখাচ্ছি, যেটা এডিশন অফ হিট আর লস অফ হিটের কিছু এখানে ক্যারেক্টারিস্টিক্স। এরপরে দেখো, since the heat content of a lake is a matter of vital importance of limnology, methods of determining heat budgets are necessary. এটা আমরা আগে বলেছি, এই জন্য আমরা বলি ডিটারমাইন করাটা কি দরকার, লিমিনোলজিস্টের জন্য এটা বেশি দরকার। এটা হিট বাজেটকে অ্যাকর্ডিং টু বার্স ইয়ে 1957-1916 উনি এই ফর্মুলা দিয়েছিলেন যে অ্যানুয়াল হিট বাজেট গ্রাম, যেটা আমরা বলছি গ্রাম ক্যালোরিজ সেন্টিমিটার পার স্কয়ার, হোয়ার দেখো লেখা আছে এখানে ডিএম ব্র্যাকেটে আছে ডিএমএস মাইনাস টিএমএস মাইনাস টিএমভি এমডব্লিউ। এটা হলো হোয়ার ডিএম মানে মিন ডেপথ
of lake in centimeter. DMS means summer temperature. যে DM তে এনে এখানে দেখো মিন, আর T তে টেম্পারেচার, M তে হলো মিন, S তে সামার। এখানে T তে তো টেম্পারেচার বোঝা যাচ্ছে, M তে হলো মিন, W তে উইন্টার। সামার, উইন্টার আর মিন। তাহলে DM তে TMS মাইনাস TMW এটা করলেই আমাদের হিট বাজেট অ্যানুয়ালি বেরিয়ে যাবে। যে কোনো জায়গা থেকে এটা আমরা মিন বের করতে, মিন তো তোমরা সব যোগ করে সংখ্যা দেবা, মিন বেরিয়ে যাবে। এই ব্যাপারটা হলো আগে যে আমরা সংজ্ঞা দিলাম, সংজ্ঞার সাথে এটা মিল আছে। তাই অ্যানুয়াল হিট বাজেটের ক্যালকুলেশন করতে গেলে এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো। তো ক্যালকুলেশন অফ অ্যানুয়াল হিট বাজেট অ্যাকর্ডিং টু বার্ডস, এইভাবে যে অ্যাকর্ডিং টু বাজেট ক্যালকুলেশন আমরা কিভাবে ফর্মুলা দিতে পারবো এইটা আমরা বলতে পারবো। এখন হলোমিক্সিস এন্ড মেরোমিক্সিস, এই দুইটা টার্ম তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। এটা অত্যন্ত সহজ একটি বিষয়। অনেক সময় জিজ্ঞেস করলে ভাইভাতে একটু উল্টাপাল্টা হয়, কারণ কাছাকাছি টার্ম তো, যে কারণে হলো না মেরু কোনটা বলবো এটা একটু প্রবলেম হয়। এটা তোমরা খেয়াল করবে যে সবসময় রাখবো হলো, হলো মানে কমপ্লিট, মনে রাখবো। হ্যাঁ, কমপ্লিট মিক্সিং অফ ওয়াটার ফ্রম টপ টু বটম ইন এ লেক ইজ কল্ড হলোমিক্সিস। ঠিক আছে, তাহলে কমপ্লিট মিক্সিং অফ ওয়াটার ফ্রম টপ টু বটম ইন এ লেক ইজ কল্ড হলোমিক্সিস। আর এই ঘটনাটা যেখানে ঘটে সেইখানে বলা হয় হলোমিকটিক। তাহলে যে লেকে হচ্ছে, দি লেক হোয়ার হলোমিক্সিস ওয়াকার্স ইজ কল্ড হলোমিকটিক। তাহলে হলোমিক্সিসটা যদি আমি জানি তাহলে হলোমিকটিক আমি বুঝবো। তাহলে এমনই একটি লেক যেখানে কমপ্লিট মিক্সিং ওয়াটার হয় টপ টু বটম, এটাকে আমরা বলছি হলোমিক্সিস। আর যে লেকে ঘটনা ঘটে সেই লেকটাকে বলবো হলোমিকটিক লেক। এরপরে আসো অনুরূপভাবে ইনকমপ্লিট অর পার্শিয়াল মিক্সিং অফ ওয়াটার ইন এ লেক ইজ কল্ড মেরোমিক্সিস, and the lake where meromixis occurs is called meromictic। একই রকম, অসুবিধা নেই। আগেরটা হলো কমপ্লিট আর ইনকমপ্লিট অথবা পার্শিয়াল। তাহলে এটা হলো মেরু। হলোটা হলে হলো মনে রাখলে মেরু তোমাদের মনে থাকবে। তো মেরোমিক্সিস মে occur in shallow lakes which are chemically stratified। ঠিক আছে, আর lakes with significant accumulations of salt near the bottom are chemically stratified meromictic lakes, আর stagnant coastal lagoons are meromictic lakes। এটা কারণ আছে, যেমন কোস্টালে দেখবে তুমি সবসময় সল্টের একটা প্রাদুর্ভাব থাকে বেশি, আমাদের মিঠা পানির চেয়ে একটু বেশি ঘনত্ব থাকে, এখানে স্পেসিফিক গ্রেভিটিটা বেশি। এরপরে আসো মেসিভ ফিশ কিল মে occur when oxygen less bottom water with hydrogen sulfide of a meromictic lake in mixed with surface layer by a severe storm। এই স্টর্মের কারণে মেসিভ ফিশ কিল হতে পারে, কারণ হাইড্রোজেন সালফাইড যদি বেরিয়ে আসে তাহলে এটার সম্ভাবনা অক্সিজেনের ডিফিসিয়েন্সি হবে। হাইড্রোজেন সালফাইডের সাথে অক্সিজেনের সম্পর্ক পুরা বিপরীতমুখী, তোমরা জানোই। সেই কারণে সিভিয়ারি তাদের ফিশ কিল হতে পারে। আর দি বটম নন সার্কুলেটিং লেয়ার অফ এ মেরোমিক্টিক লেক ইজ কল দা মক্সিমোলিমনিয়ন। এটা একটু পরে আমি চিত্রে দেখাচ্ছি। and the density gradient becomes a chemoline। chemoline এখানে তোমরা একটু লিখে নিতে পারো একটা যে the border at which warmer and colder waters meet